সরলরেখার চ্যাপ্টারে যখন আমরা ঢুকবো তখনই কিছু বিষয় খুব ভালো করে জানতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ঢাল। এটা সারা জীবনের জন্য জানার জিনিস এবং সেন্স করার জিনিস। স্লোপ, একটা সরলরেখার ঢাল এটা আসলে কি মিন করে, একটা সরলরেখার সমীকরণ এটা আসলে কি মিন করে। যেরকম করে আমরা লিখলাম ax + by + c = 0, বা লিখলাম একটা সমীকরণ হয়ে গেল সরলরেখা। কেন এটা সরলরেখা হলো, তার কারণটা কি আসলে? কারণ হচ্ছে এরকম যে ওকে আমি যখন এরকম কিছুটা লিখছি আমি আসলে কিছু সম্পর্ক তৈরি করছি। এটা একটা সম্পর্ক, কার মধ্যে সম্পর্ক, ভুজার কোণের মধ্যে সম্পর্ক। এটা বলতে বোঝায় পৃথিবীর এমন সমস্ত বিন্দু যাদের ভুজার কোণী যোগ করলে 5 হয়, ভুজ আর কোণী যোগ করলে 5 হয়। এরকম সমস্ত বিন্দু কি কি আছে? এরকম বিন্দু আছে ওকে 1 4, 1 আর 4 যোগ করলে 5 হয়। এমন বিন্দু হতে পারে -1 6, এই দুটো যোগ করলে 5 হয়। 0 5, এই দুটো যোগ করলে 5 হয়। 5 0, এরকম বিন্দু পৃথিবীতে কতগুলো আছে? কোটি 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 অসীম সংখ্যক এরকম বিন্দু আছে। এই যে অসীম সংখ্যক বিন্দু, এদের সবাইকে যদি আমি একটার পর একটা যদি বসাতে থাকি, এদেরকে বসাতে আমি কি পাই খেয়াল করি। একটা হচ্ছে 0 5, 0 5 পয়েন্টটা কোথায় হবে? 0 5 1 4 এখানে, -1 6 এটা কোথায়? এরকম জায়গায়। 5 0 এরকম। আমি যদি একটার পর একটা এরকম সমস্ত বিন্দু বসাতে থাকি, আমি লক্ষ্য করব যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে একটা সরলরেখা। অর্থাৎ এরকম সমস্ত বিন্দু মিলেই একটা সরলরেখা তৈরি করতেছে, এবং এই এতগুলো বিন্দুর একটা সেট হচ্ছে একটা সরলরেখা। তো যাই হোক, আমরা এখন এই যে সরলরেখাটা পেলাম, সেই সরলরেখার প্রায় আমাদেরকে ঢাল ব্যাপারটা জানতে হয়। এবং ঢালের সংজ্ঞা আমরা কিভাবে দিই? ঢালের সংজ্ঞা হচ্ছে এই যে ওকে একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মানকে বলে ঢাল। এটা হচ্ছে ঢালের সেই সংজ্ঞা, যে সংজ্ঞাটা তোমরা শুধু জেনে এসেছো, কিছুই বুঝে নাই। এই সংজ্ঞা দিয়ে কিছু বোঝানো যায় না। তাহলে আসলে ঢাল জিনিসটা কি আমরা সেটা বুঝতে চাই। ঢাল মানে কি? ওকে, ঢাল মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে তরবারির আঘাত থেকে বাঁচার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে ঢাল বলে। আচ্ছা, তো এখন এই যে ঢাল মানে একটা সরলরেখা কতটুকু ঢাল, সেটা আমরা কিভাবে সেন্স করি, কিভাবে গেস করি, এবং এটা আসলে কি মিন করে সেটা বলি। আগে আমরা কিচ্ছু জানা ছাড়া একটু বলে ফেলি, ঢাল আসলে নির্ণয় করে একটা সরলরেখার চেঞ্জ কিরকম। মানে কি, একটা সরলরেখা কত দ্রুত উপরে উঠছে বা কত দ্রুত নিচে নামছে, রেট অফ চেঞ্জ, তার পরিবর্তনটা কত দ্রুত হচ্ছে, সেটা কার সাথে? এক্স এর পরিবর্তনের সাথে সাথে ওয়াই কত দ্রুত চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ঢাল। কিরকম? এটা বাদ দিয়ে আমরা ধরা যাক কিছুই জানি না, আমরা এরকম ঢালটা নিয়ে কোনো কিছু কোনোদিন শিখি নাই, আমরা এমনি এমনি দেখার চেষ্টা করি যে ওকে ধরা যাক একটা প্লেন এইভাবে আকাশে উঠছে, এইটা হচ্ছে প্লেনের গতিপথটা। আর একটা প্লেন আছে, সেই প্লেনটা এইভাবে আকাশে উঠছে। তুমি তোমার নিজের সেন্স থেকে চিন্তা করো, কোনটা দ্রুত আকাশে উঠছে, উপরেরটা নাকি নিচেরটা? অবশ্যই নিচেরটা। নিচেরটা একদম খারাপ আকাশে উঠে যাচ্ছে, আর ওটা যাচ্ছে কোনো উপরে উঠলেও হয় না উঠলেও হয়, এরকম করে উঠে যাচ্ছে এইটা। এবং আমি বললাম যে আমাদের দেশের উন্নয়নের কাজ এটা, সময়ের সাথে সাথে দেশ এগিয়ে যাচ্ছে, কোন মধ্যে উঠছে, আর এটা বাংলাদেশের উন্নয়নের কাজ সাহিত্য উঠে যাচ্ছে। এদের মধ্যে কোনটা জোরে, কোনটা দ্রুত? আমি যদি দ্রুত কথা চিন্তা করি, অবশ্যই হচ্ছে দ্রুত। এবং ম্যাথমেটিক্স জাস্ট বলে যে ওকে এটা ঢাল বেশি, এটা ঢাল কম, মানে এটা কম দ্রুত ওঠে, এটা বেশি দ্রুত ওঠে। এবং যখন ইকুয়েশনটা এইরকম, যখন আমরা দেখি যে ফাংশনটা এইরকম, তখন আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে দেশ কি উপরের দিকে উঠছে, নিচের দিকে নামছে। এই যে নেমে যাওয়া, তখন আমরা বলি যে এটা ঢালটা হচ্ছে নেগেটিভ, ঢাল ঋণাত্মক, নিচের দিকে নেমে যাচ্ছে। আর এরকম ভাবে যদি ওঠে তখন বলি ঢালটা ধনাত্মক, ওকে মানে ভালো, ধীরে ধীরে পজিটিভ, জিনিসটা পজিটিভ হচ্ছে, ভালো হচ্ছে। এটা ঋণাত্মক মানে নেমে যাচ্ছে নিচের দিকে। এই ফার্স্ট বেসিক আইডিয়াটা হচ্ছে এতটুকু। এবং আমি যদি জিজ্ঞেস করি যে কোনটা বেশি দ্রুত নেমে যাচ্ছে, একটা নামছে এইভাবে আর নামছে এইভাবে, কোনটা বেশি দ্রুত নেমে যাচ্ছে? অবশ্যই নিচেরটা। আমি মানে এটা চিন্তা করতে একটা বাচ্চাকে গড়াল খেলাতে দিবা, এখানে আস্তে করে বসে দিবা, সে নামবে, যখন এদিকে নামবে আস্তে আস্তে নামবে, আর এখানে যদি ছেড়ে দাও শেষ। আচ্ছা, সুতরাং আমরা বুঝতে পারছি এই নিচেরটা তার নেমে যাওয়ার গতিটাও বেশি, অর্থাৎ এইটা বেশি নেগেটিভ, এটা কম নেগেটিভ। তাহলে আমরা এখন পর্যন্ত ঢালের কিছু কিছু আইডিয়া দেখলাম যে ওকে কোনটা বেশি দ্রুত, কোনটা বেশি আস্তে। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে চিন্তা করতে পারি? তখন আমরা যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে যে ওকে x এর মান 1 বাড়ালে y যতটুকু বাড়ে, x এর মান মানে ভুজের মান 1 বাড়ালে, 1 একক বাড়ালে y যতটুকু বাড়ে
এটাই আসলে ঢাল। মানে কি, ধরা যাক এই পয়েন্ট ছিল, এই পয়েন্টের নাম হচ্ছে 2 3, আর পাশে এখানে আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে 4 9। তো আমরা খেয়াল করি এখানে x এর ভ্যালু কতটুকু বেড়েছে, ভুজের মান কতটুকু বেড়েছে, 2 থেকে 4 হওয়া মানে 2 বেড়েছে, আর এখানে কোটির মানটা কতটুকু বেড়েছে, 3 থেকে 9 হওয়া মানে 6 বেড়েছে। তাহলে আমরা নরমালি এখান থেকে বলতে পারলাম যে ওকে x এর মান 2 বাড়লে এখানে y বাড়ে কতটুকু, 6। তার মানে x এর মান যদি আপনি 1 বাড়াই তাহলে y বাড়বে 6/2 মানে হচ্ছে 3। এই তিনটাকে আমরা বলি এই সরলরেখার ঢাল। ঢাল জাস্ট একটুকু জিনিস, x এর মান 1 একক বাড়ালে y যতটুকু বাড়ে ওইটাই ঢাল। ঢাল জাস্ট একটুকু কথা। এখন এখান থেকে আমরা এখন আরো ভালো করে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি জিনিসটাকে কিভাবে, যে ওকে এই পয়েন্টটা যদি হয় x y, এই পয়েন্টটার আমি হয়তো নাম দিলাম যে ওকে ঠিক আছে এই পয়েন্টের নাম দিলাম x1, না এই পয়েন্টের নাম দিই x2 y2, এটা x1 y1। তার আমি এখন বললাম যে x এর মান কতটুকু বেড়েছে, x এর মান বেড়েছে আসলে x1 x2, y এর মান কতটুকু বেড়েছে y1 y2। x এর মান x1 x2 পরিমাণে বাড়লে y বেড়ে যায় y1 y2। তাহলে x এর মান 1 একক বাড়লে y বাড়বে y1 y2 বাই x1 x2। এটাই কি জিনিস, এটি হচ্ছে সরলরেখাটা ঢাল। বা ধরা যাক আমি এই x1 x2 যেটা সেটাকে del x নাম দিলাম, যে এখান থেকে একটুকু হচ্ছে del x আর একটুকু হচ্ছে del y। তাহলে ঢাল আসলে কতটুকু হবে, del y বাই del x, y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন। এবং এটা দেখার পরে ম্যাথমেটিশিয়ানদের মাথায় আইডিয়া আসলো আই x এর মান del y বাড়লে y বাড়ে del এই x এর মান del x বাড়লে y বাড়ে del y, তার মানে x এর মান 1 বাড়লে y বাড়ে del y বাই del x। তাহলে del y বাই del x হচ্ছে ঢাল আসলে। এবং তখন তারা দেখলেন এই ত্রিভুজের মধ্যে এটা তো লম্ব আর এটা হচ্ছে ভূমি, তার মানে এটাকে অ্যাঙ্গেল যদি থিটা ধরা যায় তাহলে তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা তো tan থিটা। তখন তারা সংজ্ঞা দিলেন যে ওকে del y বাই del x এটা হচ্ছে tan থিটা, এবং এটা যদি থিটা হয় তখন এটাও থিটা। এবং তারা বললেন যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানটাই হচ্ছে ঢাল। তাহলে এইটা হচ্ছে ঢালের আসলে বেসিক সেন্সটা। আমরা যদি আগে এটা জেনে বসে থাকি যে tan থিটা হচ্ছে ঢাল, তাহলে মেইন জিনিসগুলো আসলে বোঝা যাবে না। তার মানে এখানে একটা পরিবর্তনের ব্যাপার আছে, রেট অফ চেঞ্জের ব্যাপার আছে। রেট অফ চেঞ্জের ব্যাপারটাই আসলে ঢালের সবচেয়ে বড় কনসেপ্ট। ঢালের কনসেপ্টটা যখন আমরা জেনেছি তখন সরলরেখার সমীকরণ যেগুলো আছে সেই সমীকরণগুলো খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। যেমন আমাদের খুব কমন কিছু সমীকরণ নিয়ে আমরা এখন প্রমাণ করার চেষ্টা করি। ধরো একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার y অক্ষের ছেদাংশটুকু আমরা জানি, y অক্ষের ছেদাংশ হচ্ছে c, y অক্ষের ছেদাংশটুকু আমরা জানি এবং জানি m। যখন একটা সরলরেখার সমীকরণ বের করতে হয় তখন একটা চলমান বিন্দু নিয়ে অবশ্যই কাজ করতে হয়। শুধু সরলরেখায় না, আসলে যে কোনো কিছু সমীকরণ যখন আমরা বের করব, বৃত্ত হোক, কৌণিক হোক, যাই কিছু হোক না কেন, সবসময় pxy এটা একটা চলমান বিন্দু নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই pxy বিন্দুটা রিপ্রেজেন্ট করে এই সরলরেখার উপরস্থ সমস্ত বিন্দুকে, সে রিপ্রেজেন্ট করতেছে। এখন pxy থেকে আমরা লম্ব টানলাম x অক্ষের উপরে, এবার বোঝা যাবে x আর y এর পরিচয় কি। x হচ্ছে এতটুকু এবং y হচ্ছে এই অংশটুকু। x হচ্ছে ভুজ, y হচ্ছে এই পয়েন্টটার কোটি। তো এখন আমি যদি c এই যে যেখান থেকে ছেদ করেছে y অক্ষকে, সেই পয়েন্টটা থেকে আমি যদি এখানে আরেকটা লম্ব টানি, তাহলে এবার খেয়াল করা যাবে এটা x হলে এটা হবে x, এবং পুরোটা যদি y হয় তাহলে এই অংশটুকু কত হবে, পুরোটা y থেকে এই অংশটুকু হচ্ছে c বার, তার মানে একটু হচ্ছে y - c। তো এবার আমরা ঢালের নিয়ম একটু আগে শিখেছি। ঢালের ফর্মুলাটা কি ছিল, ঢাল হচ্ছে কি y এর সাথে সাথে মানে x এর সাথে সাথে কি হবে y চেঞ্জ হচ্ছে সেটা, তার মানে কোটির অন্তর বাই ভুজের অন্তর। তাহলে ঢাল হবে এখান থেকে সরাসরি বলে দেওয়া যায় এইটুকু বাই এই অংশটুকু, এই হচ্ছে জাস্ট ঢাল y - c বাই x। এরকম যে কোনো কিছু যদি আমি সরলরেখায় আঁকি, সরলরেখার উপরে যে কোনো জায়গায়, তার ঢাল হবে জাস্ট এই অংশটুকু বাই এই অংশটুকু। এটা সবসময় কাজে লাগবে এবং মাথার মধ্যে ভালো করে খেয়াল করে রাখি যে ঢাল হচ্ছে জাস্ট যে কোনো সরলরেখার যে কোনো একটা জায়গায় আমি যদি এটা লম্ব টানি আর এখান থেকে যেখান থেকে খুশি এর উপর আরেকটা লম্ব টানি, তাহলে ঢাল হবে এই অংশটুকু বাই এই অংশটুকু, y এর চেঞ্জ বাই x এর চেঞ্জ। তাহলে এখন এখান থেকে আমরা ঢাল পাচ্ছি y - c বাই x, এবং আমরা জানি
এখান থেকে গুণ করে দিলে পাওয়া যাবে y - c = mx বা y = mx + c। আমাদের খুবই পরিচিত একটা ইকুয়েশনের ফর্ম। এটা প্রমাণের জন্য আমাদের কিছু জানতে হয় না, জাস্ট ঢাল ব্যাপারটা জানলেই চলে। এবার আমরা এই একই জিনিস আমরা আরো খেয়াল করি যে আসলে ঢাল জানলে যে কোনো কিছুই আসলে খুব সহজে প্রমাণ করে ফেলা যায়। একটু বলে ফেলি যে একটা সরলরেখা সমীকরণ যখন জানতে হয় সব সময় দুইটা করে জিনিস আমাদেরকে দেওয়া থাকতেই হবে। যেমন একটু আগে যে সমীকরণটা আমরা বের করেছি সেখানে m এবং c এই দুটো জিনিস দেওয়া ছিল। যদি m দেওয়া থাকে এবং একটা পয়েন্ট x1 y1 দেওয়া থাকে তখন আমরা কিভাবে বের করতে পারি? ফর্মুলা হয়তো অনেকের জানা আছে, এখন আমরা দ্রুত একবার দেখে ফেলি যে আসলে জিনিসটা কি। খুব সিম্পল একটা ব্যাপার। ওকে, আমরা তার ঢাল জানি m এবং এর উপরে একটা পয়েন্ট অলরেডি জানি সেটা হচ্ছে x1 y1। আমরা যেটা করব সরলরেখা সমীকরণ বের করতে গেলে pxy এটাকে তো লাগেই। তো এখন আমরা এখান থেকে এর উপরে লম্বটা নিই, তাহলে একটুকু হবে x এবং একটুকু হবে y। আর এই জায়গা থেকে একটা লম্বটা নিই, তাহলে একটুকু হবে x1 একটুকু হচ্ছে y1 এবং এই পয়েন্ট থেকে এখানে একটা লম্বটা নিই। এবার জাস্ট একটু খেয়াল করি, অবশ্যই এখানকার যে ঢালটা হবে সেই ঢাল হবে এতটুকু বাই এতটুকু। একটু আগে আমরা বলে এসেছি, তাহলে কত হবে? এখন আমরা খেয়াল করি, পুরোটা হচ্ছে y থেকে একটুকু হচ্ছে y1 বাদ, তাহলে এটা হচ্ছে y - y1। পুরোটা হচ্ছে x, তার থেকে x1 বাদ, এটুকু হচ্ছে x - x1। তাহলে আমাদের ঢাল হবে y - y1 বাই x - x1। অতএব y - y1 m * x - x1। এটা কোনো মহান ফর্মুলা না যেটা মুখস্থ করে রাখতে হবে, এটা খুব সিম্পল কথা যে ওকে ঢাল হচ্ছে x এর পরিবর্তন বাই y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন। এটা কিন্তু সরাসরি আমরা সমীকরণ দেখেই বলে দিতে পারছি, এই চেহারাটা দেখেই বলে দেওয়া যাচ্ছে। ওকে, এখন যদি আমাদের সামনে দেওয়া থাকতো দুইটা বিন্দু, কিরকম বিন্দু? x1 y1, একটা সরলরেখার উপরে দুইটা বিন্দু দেওয়া আছে x1 y1 x2 y2। অবশ্যই সরলরেখার সমীকরণ জানতে হলে দুইটা করে জিনিস সবসময় দেওয়া থাকতেই হবে। এই অবস্থায় আমরা লক্ষ্য করি এখন আমাদের সামনে ঢাল নাই, দুইটা পয়েন্ট দেওয়া আছে। কি কি পয়েন্ট? একটা হচ্ছে x1 y1 আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2। তো আমাদের সামনে সবসময় আমাদের সাথী pxy তো থাকবে। তাহলে এখন আমরা জাস্ট খেয়াল করি, সরলরেখার ঢাল তো সব জায়গাতেই সেম। তাহলে আমি যদি এইখান থেকে ঢাল বের করি তাহলে ঢালের মান যা হবে এখান থেকে ঢাল বের করলেও ঢালের মান কিন্তু একই আসবে। তো এখান থেকে যদি ঢাল বের করা যায় তাহলে খেয়াল করি, একটু আগে আমরা করেছি, এটা হয় y - y1 আর একটুকু অংশ আছে x - x1। পুরোটা x, তার থেকে x1 বাদ x - x1, পুরোটা y, তার থেকে y1 বাদ y - y1। আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে একটুকু হবে y1 - y2 এবং একটুকু হবে x1 - x2। তাহলে এখান থেকে ঢাল বের করলে পাওয়া যাবে y - y1 বাই x - x1। আর যদি এই পাশ থেকে ঢাল বের করি তাহলে পাওয়া যাবে y1 - y2 বাই x1 - x2। বা আমরা সমীকরণটা পাচ্ছি এটা y - y1 বাই y - y2 = x - x1 বাই x1 - x2। এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এবং আরেকটা ইকুয়েশন আমরা জানি, সেটা খুব দ্রুত প্রুফ করে ফেলা যায়। এবং আমরা জানি অলরেডি খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমাদের মাথার মধ্যে ঢুকে যায়, সেটা হচ্ছে যে যখন সরলরেখার সমীকরণ বের করতে হবে তখন কিভাবে বের করতে হয়। আগে দেখতে হয় আমাদের কি কি জিনিস দেওয়া আছে। যেমন এখন যদি আমি বলি x অক্ষের ছিদাংশ a এবং y অক্ষের ছিদাংশ b দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজটা হবে একটা বিন্দু ধরে নেওয়া, সেই বিন্দুটাকে আমরা নাম দেই pxy। এবং এরপরে আমরা চেষ্টা করব যে a আর b দিয়ে এই xy কে কিভাবে রিলেট করা যায়। এই হচ্ছে আইডিয়া। যে কোনো সমীকরণ যখন আমরা বের করতে চাই তখন এগুলাই হচ্ছে আইডিয়া। আমরা একটা চলমান বিন্দু ধরে নেব এবং যেই শর্তগুলো দেওয়া আছে, যেই তথ্যগুলো দেওয়া আছে সেগুলো কিভাবে এর সাথে রিলেট করা যায়। আচ্ছা, এখন আমরা এখানে খেয়াল করি যে ওকে p থেকে এর উপরে একটা লম্ব টানলাম, এখানে এর উপরে একটা লম্ব টেনে দিলাম, তাহলে এটার নাম অবশ্যই একটুকু হবে x নিঃসন্দেহে, কারণ এই পয়েন্টটাই হচ্ছে pxy, একটুকু x একটুকু হচ্ছে y। আর পুরোটা অলরেডি আমরা জানি একটুকু হচ্ছে a। তো এইবার একটু খেয়াল করা যাক, এটা ও বিন্দু হলে আমরা এই দুটোকে লাইন টেনে দিলাম। তাহলে এখন এই যে পুরো ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি a নাম দেই, এটাকে যদি b নাম দেই, এই ত্রিভুজ OAB এটা দুইটা খণ্ডে বিভক্ত। কিরকম? এই পার্টটা ত্রিভুজ OPA এবং ত্রিভুজ OPB, এই দুইটা পার্ট মিলে পুরো ত্রিভুজটা তৈরি। তো এখন ত্রিভুজ OAB যেটা, তার ক্ষেত্রফল কত? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি a ইনটু উচ্চতা b ইকুয়াল টু এই OPA ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি হচ্ছে এখানে a আর উচ্চতা হচ্ছে y, হাফ ইনটু a ইনটু y। আর যদি এই পাশ থেকে চিন্তা করা যায়, এটাকে যদি ভূমি ধরা যায় OB কে, তখন এই OPB এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন আমরা খেয়াল করি ওর উচ্চতা কিন্তু এই পাশে x, তাহলে হাফ ইনটু b ইনটু x। সবাইকে যদি হাফ AB দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে এটা 1, এখানে থাকবে y বাই b, এখানে থাকবে x বাই a। এটাও আমাদের অনেক পরিচিত একটা ফর্ম, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটাও সরলরেখার খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্ম। তো আমরা যখন ফর্মুলা জেনে গেছি, এটা জানাটাই আসলে বেশি ইম্পর্টেন্ট।
তখন ইকুয়েশনগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না এখানে। আচ্ছা, এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে সরলরেখার প্রবলেম যেগুলো আছে, খুব বেশি ঝামেলার প্রবলেমে আমরা যাব না, এই কারণে যে এখানে কনসেপচুয়াল জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা সরলরেখার মধ্যবর্তী কোণ নিয়ে একটু চিন্তা করতে পারি। দুইটা সরলরেখার মধ্যবর্তী যখন কোণ নিয়ে চিন্তা করতে বলা হয়, আমরা জানি আগে ঢালটা বের করে নিতে হয়। ধরা যাক দেওয়া আছে 2x + 3y + 5 = 0 এবং আরেকটা দেওয়া আছে 4x + 5y - 9 = 0। আমরা এই যে দুটো সরলরেখা দেখতে পাচ্ছি 2x + 3y + 5 = 0 এবং 4x + 5y - 9 = 0, এই দুটো সরলরেখার মধ্যে অ্যাঙ্গেল কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। তো এর জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এখানটা ঢাল আগে বের করে নিই। আমরা জানি সরলরেখার ঢাল সমীকরণ থেকে বের করার নিয়ম হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, মানে হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, এবং এখানে ঢাল হবে -x এর সহগ বাই y এর সহগ। তো এখানে এরপরে ঢাল বের করার জন্য যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি সেটা এরকম দেখতে, যে tan θ = ±m1 - m2 / 1 + m1 m2। এই সরলরেখাটা, এই যে সমীকরণটা বা এই ইকুয়েশনটা, এটা যেখান থেকে আসে, এটা যদি আমরা ফিল করতে পারি, এটা যদি জানি, তাহলে আসলে এই ইকুয়েশনটা লেখা দরকারই হয় না। এটা ছাড়া অনেক বেশি সোজাভাবে এদের অ্যাঙ্গেলটা বের করে ফেলা যায়। অ্যাঙ্গেলটা আসলে কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে ফর্মুলাটা কি রকম, এই যে সরলরেখাটা, সেই সরলরেখাটা হয়তো এরকম দেখতে, এবং এই যে সরলরেখাটা, তার সরলরেখার এটা ঢাল আরো বেশি এবং বেশি নেগেটিভ, আমরা এটা ঢালটা হয়তো এরকম হতে পারে। আমরা এটা আন্দাজ করে আঁকার চেষ্টা করলাম। তো এখন আমরা এই যে অ্যাঙ্গেলটা, এটাকে নাম দিলাম θ1, আর এই যে অ্যাঙ্গেলটা, এটা নাম দিলাম ধরা যাক এটা m1, এটাকে m2 বলি, এটা হচ্ছে θ2। তাহলে এখন জাস্ট একটু ভালো করে বলুন যে ব্যাপারটা আসলে কি হচ্ছে। এই যে ত্রিভুজটুকু, ছোট্ট একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, আমরা একটা ফর্মুলা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান। তাহলে এই যে অ্যাঙ্গেলটুকু দেখতে পাচ্ছি, ছোট্ট অ্যাঙ্গেলটা θ, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো θ1 আর এটা θ2, এবং এটা θ হলে অবশ্যই θ1 = θ2 + θ। এবং যখন এইটুকু জানি তখন বলতে পারি θ = θ1 - θ2। তাহলে θ1 থেকে θ2 বাদ দিলেই আসলে θ পাওয়া যায়। এখন θ1 কত সেটা কিন্তু আমরা এমনি বলতে পারি, কারণ আমরা জানি যে tan θ1 হচ্ছে আসলে m1। তাহলে আমি জাস্ট θ1 এর পরিচয় যদি চাই, θ1 এর পরিচয় হচ্ছে tan ইনভার্স m1, এবং এটা হচ্ছে tan ইনভার্স m2। তার মানে θ এর মান হচ্ছে আসলে tan ইনভার্স m1 - tan ইনভার্স m2। আমরা যদি মাঝখানকার সূক্ষ্মকোণটুকু পেতে চাই, আবার বলছি আমি যদি দুইটা সরলরেখার মাঝখানকার সূক্ষ্মকোণটা পেতে চাই, তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে tan ইনভার্স বড় ঢাল - tan ইনভার্স ছোট ঢাল। আবার আমি লিখছি এখন, যেমন এখান থেকে এক্সাক্ট ভ্যালুটা আমরা যেটা পাবো সেটা লিখে ফেলি আগে। এই দুটার মধ্যে যেটা বড়, -2/3 থেকে -4/5, এটা ছোট, মানে আমরা যদি টোটাল নেগেটিভ চিহ্ন সবকিছু মিলায় চিন্তা করি আসলে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে সেটা হবে tan ইনভার্স বড় ঢাল - tan ইনভার্স ছোট ঢাল। এটা দিলে আমরা সূক্ষ্মকোণটা পেয়ে যাব। যেমন এখানে অ্যানসারটা হবে tan ইনভার্স -2/3 - tan ইনভার্স -4/5। একটা সরলরেখার ঢাল আছে তো 4 আর আছে 5, তখন অ্যানসার হবে tan ইনভার্স 5 - tan ইনভার্স 4। এটা সরাসরি ঢাল দিয়ে দেবে আমাকে। আমার এই জন্য tan θ m1 - m2 এরকম কোনো ক্যালকুলেশন করার আসলে কোনো দরকার নেই, ক্যালকুলেটর তো আছেই, সেই ক্যালকুলেশন তো আমাকে করতেই হবে। তখন ক্যালকুলেটরের উপরে আমরা এটা চাপাই দিই না কেন, এই tan ইনভার্স বড় ঢাল - tan ইনভার্স ছোট ঢাল আমরা সরাসরি তার উপরে ফেলি, ওটা কত আসবে। যেমন tan ইনভার্স এটার মান দাঁড়াবে -38.66, আর tan ইনভার্স 2/3 যেটা tan ইনভার্স 2/3
এটা হচ্ছে -33.69, মোটামুটি 4.97